আজকের দিনটা আমরা যেরকম কাটাইলাম, যেরকম একটা খালেদা জিয়াময় একটা দিন কাটাইলাম, আমি বলতে পারি যে এই দিনটা আমাদের অনেক দিন স্মরণ থাকবে। বাংলাদেশের জন্য খালেদা জিয়ার যে অবদান, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে খালেদা জিয়া যেভাবে জড়িত, আমাদের ইতিহাসের সঙ্গে খালেদা জিয়া যেভাবে জড়িত, আমি বলতে পারি বা বলতে চাই যে ঠিক সেই জায়গা থেকেই আমরা তাকে বিদায় জানাইতে সক্ষম হয়েছি। আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে বলেন, আমাদের দেশের মানুষের একটা ঐক্যবদ্ধ অবস্থান বলেন, দলমত নির্বিশেষে সকল মানুষ যেভাবে খালেদা জিয়াকে বিদায় জানাইছে, এইটা আমি বলতে পারি যে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা খুবই কম ঘটছে এবং বাংলাদেশের ভবিষ্যতেও এই দিনটা অনেক অনেক স্মরণীয় হয়ে থাকবে। যাই হোক, তবে আমার আজকের ভিডিওর যেই আলাপ বা বিষয় সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই দেখছেন যে খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র কইরা বাংলাদেশে অনেকেই আসছেন। তার মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, তিনিও বাংলাদেশে আসছেন এবং আহ, তারেক রহমানকে খালেদা জিয়ার মৃত্যুতে তিনি সমবেদনা জানাইছেন এবং তারেক রহমানের সঙ্গে তার একটা ছোট বৈঠকও হয়েছে। খুব স্বাভাবিকভাবেই জয়শঙ্কর যখন বাংলাদেশে আসেন এবং খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র কইরা, তো এতে খুব ক্লিয়ারলি একটা জিনিস হাজির হয় যে এটার একটা সিগনিফিকেন্স আছে। পাকিস্তানেরও তরফ থেকে বাংলাদেশে খালেদা জিয়ার মৃত্যুতে একজন আসছেন, সম্ভবত তিনি মন্ত্রী পর্যায়ের কেউ না। সেই দিক থেকে ভারতের জায়গাটাকে যদি আমরা একটু মানে বিশেষভাবে নির্দিষ্ট করতে চাই, সেটা আমরা নির্দিষ্ট করতে পারবো। এবং আমরা যখন খুব ভালোভাবেই জানি যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা একটা শীতল অবস্থায় আছে এবং ভারত গত এক বছরে তার যে অবস্থান জানাইছে যে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সেই কূটনৈতিক সম্পর্ক করতে আগ্রহী না, ফলে যে কোনো একটা নির্বাচিত সরকারকে সেই চায়। ফলে সেই জায়গা থেকে আমাদের প্রশ্ন ছিল যে ভারত যেহেতু আমাদের রাজনীতির সঙ্গে সামহাও, আমরা সেটা চাই বা না চাই, একভাবে জড়িত, ফলে সেই জায়গা থেকে, এবং পাকিস্তানও অনেকাংশে জড়িত, গত এক বছরে তো অনেকটা সেরকমই মনে হচ্ছে। ফলে ভারত বা পাকিস্তান এই দেশগুলা বাংলাদেশে আসলে কাদেরকে দেখতে চায়, সেই জায়গাটা যদি আমরা মানে বের করার চেষ্টা করি, তাইলে জয়শঙ্কর যেভাবে খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকায় আসলেন এবং তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন, তাতে যেটা মনে হইল যে তারা এক ধরনের তারেক জিয়ার পাশে দাঁড়াচ্ছেন বা তারেক রহমানকে এক ধরনের সমর্থন তারা যোগাচ্ছেন। আপনারা জানেন যে গতকালকে খালেদা জিয়ার মৃত্যুর পরে শেখ হাসিনা সমবেদনা বা শোক প্রকাশ করছেন, তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও শোক প্রকাশ করছেন এবং তার ধারাবাহিকতায় আজকে দেখলাম যে জয়শঙ্করও বাংলাদেশে আসছেন এবং সমর্থন জানাইছে। তো এতে আমরা যদি একটা বার্তা খুব ক্লিয়ারলি এটা থেকে বের করতে চাই, সেটা আমরা যেভাবে বের করতে পারি সেটা হচ্ছে যে আমরা বলতে পারি যে বাংলাদেশে আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ সরাসরি অংশগ্রহণ করবে না, এটা মোটামুটি নিশ্চিত। ফলে আওয়ামী লীগের ভোট যেন তারেক রহমানের কাছে যায় বা বিএনপির কাছেই যায়, ভারত এইরকম একটা বার্তা দিতে চাচ্ছে। এবং সেইটা আপনি আওয়ামী লীগের অবস্থানের কথাও যদি দেখেন, আওয়ামী লীগ যদি আমরা ধৈরেই নেই যে আওয়ামী লীগ আসলে ভারতের প্রেসক্রিপশনের বাইরে কিছুই করতেছে না বা করবে না, এইটা যদি আমরা ধৈরা নেই, তাহলে আমরা বুঝতে পারবো যে আজকের জয়শঙ্করের আগমন এবং গতকালকে হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের যেই শোক প্রকাশ খালেদা জিয়ার মৃত্যুতে, এই দুইটা জায়গায় মূলত বলতে চেষ্টা করে যে দেশের যে আওয়ামী লীগের ভোট আছে সেগুলো যেন বিএনপির সঙ্গেই যায়, আওয়ামী লীগ এবং ভারত সেটাই চাচ্ছে। এর ভিতরের অনেক আলাপ ইত্যাদি থাকতে পারে, তবে উপর দিয়া বিষয়টা এরকমই দেখায়। এখন এখানে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, প্রশ্নটা কারা করবে সেটাও আপনারা জানেন। প্রশ্নটা করবে বেসিক্যালি পিনাকি ভট্টাচার্যরা। পিনাকি ভট্টাচার্যরা অনেক দিন আগে থেকেই প্রকাশ করতে চাচ্ছে বা দেখাইতে চাচ্ছে যে ভারত বাংলাদেশে আওয়ামী লীগকে না পাওয়ার কারণে, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার কারণে যে শূন্যস্থান তৈরি হয়েছে, সেটা আসলে তারা সেখানে বিএনপিকে দেখতে চায়। ফলে আজকের জয়শঙ্করের আগমনকে কেন্দ্র করে এবং গতকালকের হাসিনার শোক প্রকাশকে কেন্দ্র করে আমরা খুব স্পষ্টভাবে বলতে পারি যে পিনাকি ভট্টাচার্য এবং পিনাকি ভট্টাচার্যর যেই রাজনৈতিক দল জামায়াতে ইসলাম, তারা বিষয়টাকে সেভাবেই দেখাইতে চাইবে। এই বিষয়ে আমি আমার বক্তব্য বা আমার আলাপ বলার আগে একটা জিনিস আপনাদেরকে একটু স্মরণ করায় দিতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের নিশ্চয়ই মনে আছে অনেকদিন আগে ভারতের এক কূটনীতিক বাংলাদেশে আসছিলেন এবং তিনি অনেক দলের সঙ্গে দেখা করছেন এবং
জামায়াতের সঙ্গে দেখা করছেন, তখন সেই কূটনীতিককে জামায়াতের আমির কিন্তু খুব স্পষ্টভাবে বলছে ভারতের সঙ্গে জামাত কাজ করতে আগ্রহী। আজকে রয়টার্সের একটা প্রতিবেদনকে, মানে আমি প্রতিবেদনটা নিজে পড়ি নাই, কল্লোল মুস্তফা, আপনারা নিশ্চয়ই চিনেন ওনাকে, কল্লোল মুস্তফার ফেসবুকে দেখলাম যে কল্লোল মুস্তফা রয়টার্সের একটা বরাতে তিনি বলতেছেন যে রয়টার্স বলছে যে ভারত বাংলাদেশের সবগুলা দলের সঙ্গে, যারা আগামীতে ভোট করবে সবগুলা দলের সঙ্গে আলাপ করছে, তারা জামাতের সঙ্গেও আলাপ করছে, কিন্তু ভারতের কূটনীতিক চায় নাই যে জামাতের সঙ্গে যে তাদের আলাপটা আছে এইটা তারা প্রকাশ করুক, মানে এটা প্রকাশিত হোক। ফলে আমরা যদি মানে জাস্ট এরকমভাবে ধইরা নিই যে মানে মানে বাংলাদেশে জামায়াতে ইসলামকে না, বরং বিএনপিকেই বা তারেক রহমানকেই ভারত ক্ষমতায় চাচ্ছে, বিষয়টা সম্ভবত এত সরল না। ভারত নিশ্চিতভাবেই বিএনপি এবং জামাত এবং অন্যান্য যে শক্তিগুলো আছে যারা রাজনীতিতে ম্যাটার করে তাদের সবার সঙ্গে আলাপ করতেছে, ভারতের জায়গা থেকে অনেক রকম আলাপ করতেছে, কিন্তু ফাইনালি বাংলাদেশে প্রেক্ষাপটে জামায়াতে ইসলামকে তারা সেইভাবে ভরসা করতে পারতেছে না। এবং জামায়াতে ইসলামকে যদি তারা ভরসা করতে না পারে, সেটা আমরা বলতে পারি যে গত এক বছরে এই সরকারের ভিতরে ঢুইকা জামায়াতে ইসলাম যেভাবে কাজ করছে তাতে অনেকবারই আমাদের মনে হয়েছে যে বাংলাদেশকে আসলে কূটনৈতিক জায়গা থেকে পাকিস্তানের দিকে ঝুঁকা যাইতেছে কিনা। প্রফেসর ইউনূসের ব্যাপারে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে প্রফেসর ইউনূস কিন্তু বলছিলেন যে বাংলাদেশ মানে মুক্তিযুদ্ধের আগে এবং মুক্তিযুদ্ধের পরে, মুক্তিযুদ্ধের আগে থেকে শুরু করে বাংলাদেশ পাকিস্তানের কাছে একটা $4 বিলিয়ন মতো একটা টাকা বাংলাদেশ পায়, সেটা পাকিস্তান এখনো বাংলাদেশকে দেয় নাই। ফলে প্রফেসর ইউনূস যে খুব খোল্লামখুল্লাভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গত এক বছর ধরে তৈরি করতে চাইছেন, বিষয়টা এরকম না। বাংলাদেশ থেকে যে পাকিস্তানের জাহাজ যাচ্ছে ইত্যাদি, এই যে সম্পর্কের মধ্যে একটা যে মানে উষ্ণতা, বা পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার বাংলাদেশে চলে আসতেছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ওপেন হয়ে যাচ্ছে সব কিছু, এই যে ব্যাপারটা গত এক বছরে ছিল, সেইটা বেসিক্যালি প্রফেসর ইউনূসের না, বাট এই সরকারের ভিতরে জামাতে ইসলামের যে ইনফ্লুয়েন্স তারই একটা বহিঃপ্রকাশ। সেই দিক থেকে ভারতের কাছে এইটা এক ধরনের রিস্কি মনে হয়েছে, যে এটা আমরা বলতে পারি যে জামায়াতে ইসলাম যদি ক্ষমতায় আসে, জামায়াতে ইসলাম আসলে বাংলাদেশে পাকিস্তানেরই একটা জমিন কইরা তুলবে, এবং গত এক বছরে জামায়াতে ইসলাম সেই জিনিসটাই করতে চাইছে। ফলে এখন ভারতের জায়গা থেকে যদি আপনি দেখেন, ভারত তো তাইলে এই জামায়াতে ইসলামের সঙ্গে আসলে কাজ করতে কখনোই আগ্রহ প্রকাশ করবে না বা চাইবে না। আর জামায়াতে ইসলামও তার যেই দলীয় লিগেছে এইসব জায়গা থেকে সে পাকিস্তানের সঙ্গে কাজ করতে যতটা কমফোর্টেবল, ততটা কমফোর্টেবল তো ভারতের সঙ্গে না। ফলে আমরা বলতে পারি যে ভারতের এই যে পররাষ্ট্রমন্ত্রী যে এরকম দৌড়ায় চলে আসলেন বাংলাদেশে, তারেক রহমানকে যে সমর্থন জানাইলেন, বা বাংলাদেশের আওয়ামী লীগারদেরকে যে তারেক রহমানের দিকে ঝুঁকতে বললেন, এই বার্তাগুলা তিনি অন্তত উপর দিয়ে এরকমই মনে হয়েছে যে বাংলাদেশে জামায়াতকে তারা রিলাই করতে পারতেছে না, ফলে তাদের আসলে একমাত্র অপশন এখন বিএনপি, ফলে বিএনপিকে তারা চাচ্ছে। এখন পিনাকি ভট্টাচার্যদের যে আলাপ যে বাংলাদেশে ভারতের আরেকটা প্রক্সি সরকার বসতে যাচ্ছে আওয়ামী লীগের জায়গায় তারেক রহমান, এই যে মানে তাদের যে মানে প্রপোজিশন বা তাদের যে বক্তব্য, এই বক্তব্যটাকে আমরা আসলে কিভাবে দেখব? এই জায়গায় আমি খুব সরলভাবে বা আমরা খুব সরলভাবে যেই প্রশ্নটা উত্থাপন করতে পারি সেটা হচ্ছে যে আমরা যদি বলি যে আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন হাজির করতেছি, সেই জায়গায় আমরা তো কখনোই এটা মিন করি না যে আমরা আসলে কারোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক করব না। দেখেন, বিএনপি যখন বলে সবার আগে বাংলাদেশ, তখন সবার আগে বাংলাদেশের আসলে কি অর্থ? সবার আগে বাংলাদেশের অর্থ হচ্ছে যে আমরা যখন কোনো কূটনৈতিক সম্পর্ক করব, সেই কূটনৈতিক সম্পর্কের জায়গায় আমরা তার আধিপত্য মাইনা নিব না। কিন্তু তার মানে তো কখনোই এটা না যে আমরা ভারতের সঙ্গে সম্পর্ক করব না। এবং ভারতের জায়গা থেকেও একই প্রশ্ন যে সে তো বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কন্টিনিউ না করে পারবে না। ফলে সে তার জায়গা থেকে এমন কাউকে চাইবে যে সে তার জায়গায় অন্তত নিউট্রাল। এবার আপনি যদি বিএনপি আর জামায়াতে ইসলাম এই দুইটা দলকে জাস্ট পাশাপাশি রাখেন, বিএনপির তার যে রাজনৈতিক বক্তব্য বা তার যেই রাজনৈতিক মৌলিক স্লোগান এই নির্বাচনে বা এবারের মানে নির্বাচনকে কেন্দ্র করে, সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ। দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। তো এই যে সবার আগে বাংলাদেশ, এই সবার আগে বাংলাদেশটাকে মিন করে যে এই বাংলাদেশ চায়
সব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, কিন্তু সে কারো আধিপত্য মাইনে নিতে চায় না। অন্যদিকে আপনি যদি জামায়াতে ইসলামের জায়গাটাকে দেখেন, জামায়াতে ইসলাম কখনোই এইরকমভাবে কূটনৈতিক তৎপরতা চালাইতে সক্ষম হবে না। অন্তত গত 1 বছরে তারা যেটা প্রমাণ করছে যে আমি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বেশি না বাড়ানো পর্যন্ত আমি ভারতের সঙ্গে সম্পর্ক করতে পারবো না। ফলে সবার আগে বাংলাদেশের যেই প্রস্তাবনা সেটা জামায়াতের কাছে গেলে সে পাকিস্তানের সঙ্গে অ্যালাইড। অন্যদিকে সবার আগে বাংলাদেশের যে প্রস্তাবনা বিএনপির কাছ থেকে, সেটা মনে করে যে সে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক করবে, ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক করবে, কিন্তু সে বাংলাদেশকে প্রায়োরিটি দিবে, বাংলাদেশের প্রশ্নটাকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন করে সে দাঁড়াবে। জামায়াতে ইসলাম যেই ভুলটা গত 1 বছর ধরে করছে এবং তার যে ভাবভঙ্গি, সে হচ্ছে যে বাংলাদেশে একটা পাকিস্তানের একটা ময়দান হিসাবে সে হাজির করছে। ঠিক যেমনভাবে আওয়ামী লীগ ভারতের ময়দান হিসেবে বাংলাদেশকে হাজির করতে চাইতো। ফলে খুব ক্লিয়ারলি পিনাকিদের বক্তব্যের এগেনস্টে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ভারত এই মুহূর্তে বাধ্য বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করতে। ফলে ভারতের কাছে বিএনপি একটা বেটার অপশন এই কারণে যে বিএনপি একটা নিউট্রাল পজিশন থেকে তার রাজনৈতিক, কূটনৈতিক এবং তার বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন ইত্যাদি ডিল করতেছে। অন্যদিকে জামায়াতে ইসলাম গত 1 বছরে যেভাবে হাজির হয়েছে যে সে পাকিস্তানকে ছাড়া সে আসলে আগাইতে সক্ষম না, এবং পাকিস্তানের সঙ্গে তার যেই লিগেসি, ঐতিহাসিক লিগেসি, এইটাকে সে আবার নতুনভাবে হাজির করতে চায়। ফলে ভারতের জায়গা থেকে যদি আপনি দেখেন যে সে জামাত ইসলামকে নিবে নাকি মানে বিএনপিকে নিবে, তাহলে মানে হিসাবটা খুবই ক্লিয়ার, সে বিএনপি ছাড়া কোথাও কেন যাবে? কারণ তার তো একটা অন্তত এরকম একজন পার্টি দরকার যে যার সঙ্গে সে অন্তত কথা বলতে পারে, যে অন্তত পাকিস্তানের সঙ্গে পাকিস্তানকে আইনা তার মুখের ওপর দাঁড় করাবে না। ফলে ভারত খুব ক্লিয়ারলি মানে আমরা উপর দিয়ে অন্তত যেটা বলতে পারি যে নির্বাচনের আগ মুহূর্তে বিএনপিকে সমর্থন জানাচ্ছে, এবং এখানে আওয়ামী লীগও যে মানে তারেক রহমানকে সমর্থন জানাচ্ছে সেই জিনিসটাও আমরা বাইর করতে পারি শোক প্রকাশ ইত্যাদির মধ্যে দিয়ে। এবং তার কারণ হচ্ছে যে জামায়াতে ইসলাম যদি ক্ষমতায় আসে বা জামায়াতে ইসলামকে যদি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ভোট এবং ভারতের কূটনৈতিক সাপোর্ট ইত্যাদি জামায়াত ইসলামের সঙ্গে যায়, ফাইনালি জামাত যদি সরকার গঠন করে, সেখানে তারা যদি সেই পাকিস্তানকে আইনে এখানে হাজির করে, সেই পাকিস্তানের সামনে আওয়ামী লীগের কী মূল্য? সেই পাকিস্তানের মধ্যে এইখানকার যেই মানে আমরা বলতে পারি যে আওয়ামী কালচারাল যেই মানে বর্গ, সেই বর্গের আসলে কী মূল্য? তারা তো এখানে এক্সিস্ট করবে না। ফলে শেষ বিচারে আওয়ামী লীগের জন্য একই অবস্থা। আওয়ামী লীগের মূল যে প্রতিদ্বন্দ্বী সেটা তো বিএনপি, কিন্তু সেই বিএনপিকে তাদের মাইনে নিতে হচ্ছে, কারণ জামায়াতে ইসলাম গত 1 বছরে হাজির করে ফেলছে যে পাকিস্তান ছাড়া তার সামনে আর কোনো রাস্তা নাই। যাই হোক, মোদ্দা কথা এটাই যে ভারত যখন বাংলাদেশকে মানে বাংলাদেশে তারেক রহমানকে সমর্থন জানানোর ব্যাপারে আগ্রহী হয়েছে, সেটা আমাদের পজিটিভ অর্থে দেখা উচিত এই কারণে যে তারেক রহমান এবং বিএনপি তার যেই নির্বাচনী প্রস্তাবনা এবং তার যেই কূটনৈতিক প্রস্তাবনা, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে তার যে প্রস্তাবনা, সেই জায়গায় তারা হাজির করছে যে তারা বাংলাদেশকে প্রায়োরিটি দিবে, কারো আধিপত্যবাদ মাইনে নিবে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সে কোনো পাকিস্তানের দিকে যাবে না, সে কোনো ভারতের দিকে যাবে না। ফলে এমন একটা বাংলাদেশের সঙ্গে যারাই কূটনৈতিক সম্পর্ক করবে তা অবশ্যই তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো, এবং বিএনপিকেও এই জন্য আমরা সাধুবাদ জানাবো যে জয়শঙ্করই বিএনপির কাছে আসছে এবং জয়শঙ্কর আইসা বিএনপিকে সে তার সমর্থন জানায় গেছে। এইটা আমরা যদি পিনাকির দৃষ্টিতে দেখি তাহলে আমরা বলবো যে প্রক্সি বানাচ্ছে, কিন্তু আমরা যদি সত্যিকার দৃষ্টিতে দেখি বা গত 1 বছরের রাজনৈতিক যেই মানে ডেভেলপমেন্ট, সেই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে তারেক রহমান সেই জায়গাটা তৈরি করতে পারছেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছেন এবং তার মায়ের মৃত্যুতে সমবেদনা জানাইছেন এবং একটা নির্বাচিত সরকার হিসাবে তাকেই তারা সমর্থন জানাইছেন। আমি জয়শঙ্করের আগমনকে পজিটিভলি, ইতিবাচকভাবেই দেখতে চাই, এবং এই জিনিসটা যে তারেক রহমান সাহেব ঘটাইতে পারছেন এই জন্য তারেক রহমান সাহেবকেও ধন্যবাদ জানাইতে চাই।